আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের সুমন ভাইয়া আজকে নতুন একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি। আমাদের এই অ্যানাউন্সমেন্টটি হচ্ছে এসএসসি 2026 সালের শিক্ষার্থীদের প্রস্তুতি কোচিংয়ের অ্যানাউন্সমেন্ট এবং এটির অনলাইন ক্লাস আজ থেকে শুরু করা হলো। এবং আমাদের এই প্রস্তুতি কোচিংয়ের যে অফলাইন আছে এটি আমাদের রংপুরের পার্কের মোড় সংলগ্ন এলাকায় যারা যে স্টুডেন্টরা আসো তারা আমাদের অফলাইনে এসে ক্লাস করতে পারবা। তো তোমরা আমাদের অফলাইন ক্লাস এখনো শুরু হয় নাই, অফলাইন ক্লাস শুরু হতে সময় লাগবে। তো আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু হলো। অনলাইন ক্লাসে সর্বপ্রথম আজকের আমাদের লেকচার ওয়ানে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়কে নিয়েছি। দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করা হবে। এই অধ্যায়টিকে দুইটা লেকচারে ভাগ করা হয়েছে। দুইটা লেকচারের মধ্যে প্রথম লেকচারটিতে আমরা আমাদের এই বইয়ের গতি অধ্যায়টির যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, স্থিতি এবং গতি, রাশি, দূরত্ব, সরণ, এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে লেকচার ওয়ানে আলোচনা করব এবং লেকচার টুতে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে লেকচার ওয়ানের আমরা আলোচনা শুরু করে দিতেছি। মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসগুলো দেখবা, তাহলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবা। তো তোমাদের অনেক উপকারে আসবে ক্লাসগুলো। তোমাদের পড়ালেখার গতিকে ত্বরান্বিত করতে, তোমাদের পড়ালেখার গতিকে বেগবান করতে আরো অনেক সাহায্য করবে আমাদের এই ক্লাসগুলো। তাহলে দেখো, আজকে আমরা প্রথমে যে টপিকটি আছে এটা হচ্ছে স্থিতি এবং গতি। আমাদের গতি অধ্যায়টিতে প্রথমে যে ইয়েটা আছে এটা হচ্ছে জড়তার উপরে। জড়তা, গতি, স্থিতি এবং গতি এই দুটো হচ্ছে জড়তার টপিক। তাহলে জড়তা কাকে বলে? জড়তা কাকে বলে? স্থির বস্তুর স্থির থাকা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা তাকে কি বলে? জড়তা বলে। আমি সব সংজ্ঞা লিখে দিব না, তোমাদের যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকবে এই সংজ্ঞাগুলো তোমাদের আমার মুখ থেকে তোমরা পজ করে করে আমি তো বলতেছি এই সংজ্ঞাগুলো তোমরা লিখে নিবা। তাহলে আমি আরেকবার বলি, জড়তা কাকে বলে? স্থির বস্তুর স্থির থাকা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা তাকে কি বলে? জড়তা বলে। এই জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তাহলে আমরা জড়তাকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি? এটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে স্থিতি জড়তা, স্থিতি জড়তা, জড়তা। আর এটা কি বলতো? আর এটা হচ্ছে গতি, গতি জড়তা। স্থিতি জড়তা এবং গতি জড়তা। স্থিতি জড়তা কাকে বলে? কোন স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা তাকে স্থিতি জড়তা বলে। গতি জড়তা কাকে বলে? কোন গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা তাকে গতি জড়তা বলে। তাহলে স্পেসিফিক ভাবে যদি আমাদের সংজ্ঞাগুলো চাই তাহলে আমরা এইভাবে স্পেসিফিক ভাবে সংজ্ঞাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আমরা নিউটনের প্রথম সূত্র অর্থাৎ তৃতীয় অধ্যায় বল যখন পড়তে, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বল। এই বল অধ্যায়টি যখন আমরা পড়বো তখন প্রথমেই আমাদের নিউটনের প্রথম সূত্র পড়তে হবে। এই নিউটনের প্রথম সূত্রে এই জড়তার সূত্র, নিউটনের প্রথম সূত্রটাকেই বলা হচ্ছে জড়তার সূত্র। সেখানে আমরা জড়তা সম্পর্কে বিস্তারিত পড়বো, সুতরাং এখানে আমরা বিস্তারিত পড়লাম না। তাহলে তোমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবা। এর পরবর্তী যে টপিকটি আছে সেটা হচ্ছে রাশি। এই রাশিটা আমাদের পড়তে হবে। রাশি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ রাশি খুবই ইম্পর্টেন্ট। রাশি কাকে বলে? প্রথমত রাশির সংজ্ঞাটা আমি একটু লিখে দেই। পৃথিবীতে 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 পরিমাপযোগ্য, পরিমাপ 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 যোগ্য যোগ্য সব কিছুকেই কি বলে? রাশি রাশি বলে। এই রাশি হচ্ছে দুই প্রকার। রাশি কত প্রকার বলো তো দেখি? এই রাশি হচ্ছে দুই প্রকার। রাশি কত প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা কি, এটা কি বলতো? একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি। আর এটা কি বলতো? এগুলো আমরা জানি। আর এটা হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশি শুধুমাত্র মান দ্বারা নির্দেশিত হবে। স্কেলার রাশি কি দ্বারা নির্দেশিত হবে? শুধুমাত্র মান দ্বারা নির্দেশিত হবে। শুধু 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 মান দ্বারা নির্দেশিত হবে। এবং ভেক্টর রাশিতে অবশ্যই মানের সাথে আমাদের কি লাগবে? মান প্লাস দিকের উল্লেখ থাকতে হবে। তাহলে স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি আমরা বুঝতে পারলাম। যেসব রাশিকে শুধুমাত্র তার মান দ্বারা সংজ্ঞায়িত করা হয় তাকে বলা হয় স্কেলার রাশি, এবং যেসব রাশিকে মান এবং দিক উভয় দ্বারা সংজ্ঞায়িত করতে হয় তাকে কি বলা হয়? ভেক্টর রাশি বলা হয়। তাহলে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি পড়লাম। স্কেলার রাশি থেকে আমরা সর্বপ্রথম যে উদাহরণটা পড়বো সেটা হচ্ছে দূরত্ব। কি পড়বো? দূরত্ব। দূরত্ব।
আর ভেক্টর রাশি থেকে এই দূরত্বের সাথে দিক অ্যাড করলে বা যোগ করলে, দূরত্বের সাথে দিক যোগ করলে যে বিষয়টি পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কি বলতো দেখি, এটা হচ্ছে সরণ। তাহলে দূরত্ব আর হচ্ছে সরণ, এই দুই ভাগে ভাগ করে নিলাম। তাহলে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ কি ভেক্টর রাশি। দূরত্ব কি স্কেলার রাশি, সরণ কি ভেক্টর রাশি। দূরত্ব কাকে বলে, কারণ আমাদের পরবর্তীতে আছে দূরত্ব এবং সরণ, 3 নম্বর টপিকে কি আছে, দূরত্ব এবং সরণ। দূরত্ব কাকে বলে, এবার আমরা দূরত্ব কাকে বলে এটা পড়বো। দূরত্ব হচ্ছে যে কোনো দিকে, এখানে দিক উল্লেখ নাই, যে কোনো দিকে কোনো বস্তু, যে কোনো দিকে অতিক্রান্ত পথকে, যে কোনো দিকে কোনো কিছু, যে কোনো দিকে অতিক্রান্ত পথকে কি বলে, দূরত্ব বলে। এবং নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথকে কি বলে, আমাদের সরণ বলে। নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথকে কি বলে, সরণ বলে। তার মানে অতিক্রান্ত পথটা হচ্ছে যে কোনো দিকে হলে সেটা কি না, সেটা হচ্ছে আমাদের দূরত্ব। এবং নির্দিষ্ট দিকে যদি হয়, যে উত্তর দিকে গেছে অথবা দক্ষিণ দিকে গেছে অথবা এখান থেকে 5 মিটার সামনে গেছে, এখান থেকে 5 মিটার পিছনে গেছে, দিক যদি উল্লেখ থাকে তাহলে ওইটাকে বলবো আমরা কি, সরণ। যদি একটু আমরা 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 এটাকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে চাই, তাহলে দূরত্ব আর সরণ নিয়ে আমরা পড়তেছি। দেখো, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ কি ভেক্টর রাশি। তাহলে দূরত্ব এবং সরণ থেকে আমরা পড়তে যাচ্ছি। দেখো, দূরত্ব, মনে করো যে এটা একটা আমার বিন্দু, এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। কি বিন্দু, বি বিন্দু। তাহলে এ থেকে বিতে আমি সরাসরি যাইতে পারি, সোজাসুজি যাইতে পারি। এ থেকে বিতে আমি সোজাসুজি যাইতে পারি। এই সরাসরি যে পথটা আছে, সরাসরি সর্বনিম্ন পথটাই হচ্ছে কি আমাদের সরণ। আর এই এ থেকে বি এর দিকে আমি যে কোনো পথে যদি যাইতে চাই, যে কোনো পথে যদি যাই, তাহলে হচ্ছে এই যে এই পথটা যে আছে, এই পথটা হচ্ছে পথটা যে আছে, এই পথটা হচ্ছে আমাদের কি, আমাদের দূরত্ব নির্দেশ করবে। এবং আমাদের এ থেকে বিতে সর্বনিম্ন যে পথটা আছে, সর্বনিম্ন সরাসরি পথটা, সরাসরি সর্বনিম্ন যে দূরত্বটা আছে, এটা হচ্ছে আমাদের কি বলতো দেখি, এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে সরণ আর দূরত্ব আমরা বুঝতে পেরেছি। এখান থেকে আমি একটা ম্যাথ দিব, একটা অঙ্ক করতে দিব, তোমরা অঙ্কটা করবা। তাহলে অঙ্কটা কি, অঙ্কটা আমি লিখে দিচ্ছি, এটা হোমওয়ার্ক থাকবে। অঙ্কটা কি হোমওয়ার্ক থাকবে। পরবর্তী ক্লাসের আগে যারা আমাদের এই ক্লাসগুলো রেগুলার দেখতেছো, তাহলে এই হোমওয়ার্ক কমপ্লিট করে আমাদের কোথায় দিতে হবে, ফেসবুক গ্রুপ সুমন শিক্ষা পরিবার নামে সার্চ দিবা, বাংলায় সার্চ দিলে আমাদের একটা ফেসবুক পাবলিক গ্রুপ পাবা, ওই পাবলিক গ্রুপে পোস্ট করে দিবা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি একটা অঙ্ক দিব, যে একজন ব্যক্তি দেখি এই অঙ্কটা যারা পাবে তারা প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট, অর্থাৎ ভালো রেজাল্ট করার মতো স্টুডেন্ট। দেখো, একজন ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা মানে পথ শুরু করা, যাত্রা শুরু করে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় একটি বৃত্তাকার পথ অতিক্রম করে, একটি বৃত্তাকার পথ অতিক্রম করে পুনরায় এ বিন্দুতে ফিরে আসে, আমি যদি তোমাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমি বের করতে বলবো যে বৃত্তাকার পথটির ব্যাসার্ধ 5 মিটার হলে আমি এখান থেকে দুইটা প্রশ্ন করব। ক নম্বরে বলবো ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব পথ কত, ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত সরণ কত। প্রথমে সরণ বের করবা, সরণ কত, এবং পরবর্তীতে তোমরা যে কাজটা করবা যে ব্যক্তি কর্তৃক খ নম্বরে বের করবা ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত কি দূরত্ব কত। এই ক নম্বরের জন্য হচ্ছে 1 মার্ক,
আর খ নাম্বারের জন্য হচ্ছে 3 মার্ক। টোটাল আমি 4 মার্কের জন্য এই প্রশ্নটা দিলাম। কত মার্কের জন্য প্রশ্নটা দিলাম? 4 মার্কের জন্য প্রশ্ন দিলাম। আমি আরেকবার প্রশ্নটা বোঝাই দেই। একজন ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে, একটি বৃত্তাকার পথ অতিক্রম করে পুনরায় কোথায় ফিরে আসছে? আবার এ বিন্দুতে ফিরে আসছে। অর্থাৎ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় এই এ বিন্দুটাতে ফিরে আসছে এবং সে কি করছে? একটা বৃত্তাকার পথ অতিক্রম করছে। কি করছে? একটা বৃত্তাকার পথ অতিক্রম করছে। এখন বলছে যে এই বৃত্তাকার পথটি যদি ব্যাসার্ধ, অর্থাৎ এই ব্যাসার্ধ যদি 5 মিটার হয়, তাহলে বলছে যে ওই ব্যক্তি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে, সরণ কত হবে, দূরত্ব কত হবে। আমি কি একটু বলে দিব তোমাদেরকে, সহজ করে দেবো ম্যাথটা? তাহলে আমি চিত্রটা অঙ্কন করে দিলাম। একটা কথা মাথায় রাখবা, তোমরা শুধু ক্যালকুলেশনটা করিও। আমি যেহেতু প্রথম ক্লাস, ম্যাথটা একটু দেখাই দেই। তাহলে প্রথম ক্লাস যেহেতু, ওই জন্য ম্যাথটা দেখাই দিতেছি। তাহলে দেখো তো, এই যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সে কোন বিন্দুতে ফিরে আসছে? এ বিন্দুতে ফিরে আসছে। আমি কি বলছি যে সরণ বের করার জন্য কি লাগবে? আদি বিন্দু এবং শেষ বিন্দুর, মানে সে আদি বিন্দু থেকে যাত্রা শুরু, মানে আদি বিন্দু এবং শেষ বিন্দুর সর্বনিম্ন যে পথটা আছে, বা সর্বনিম্ন যে পথটা আছে, সরাসরি যে সর্বনিম্ন পথটা আছে, এটাকে কি বলে? এটাকে আমি বলছি দূরত্ব বলছি। কি বলছি আমি? দূরত্ব বলছি। তাহলে সরি, এটাকে আমি কি বলছি? সরণ বলছি, যে সরাসরি সর্বনিম্ন পথ, আদি বিন্দু এবং শেষ বিন্দুর সরাসরি সর্বনিম্ন পথ। দেখো তো, এখান থেকে আমার এই যে এ থেকে বি বিন্দুতে, এ বিন্দুটাকে বলা হয় আদি বিন্দু, অর্থাৎ প্রথম বিন্দু, আদি বিন্দু, এবং বি বিন্দুকে বলা হয় শেষ বিন্দু। কি বিন্দু বলা হয়? শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে সরাসরি সর্বনিম্ন পথ, এটাকে বলা হচ্ছে কি? সরণ। আর যে কোনো দিকে যে পথটা যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? দূরত্ব বলা হচ্ছে। তাহলে যে কোনো দিকে এটা এইভাবেও আসতে পারে, এভাবেও যেতে পারে, আবার এভাবেও যাইতে পারে, যে কোনো ভাবে যেতে পারে। যে কোনো ভাবে যদি যায়, সেটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কি বলে? দূরত্ব। তাহলে এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারতেছি যে এই লোকটা কি করছে? যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে। কোন বিন্দু থেকে যাত্রা শুরু করছে? এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, পুনরায় আবার কোন বিন্দুতে ফিরে আসছে? এ বিন্দুতে। তাহলে ওই ব্যক্তির আদি বিন্দু এবং শেষ বিন্দু কি হবে? একই হবে। তাহলে ওর কি কোনো সরণ আছে? আমাকে বলো। আদি বিন্দু এবং শেষ বিন্দুর সোজাসুজি সর্বনিম্ন যে পথটা আছে, এটা হচ্ছে সর্বনিম্ন যে পথটা। অর্থাৎ আদি বিন্দু, আমি এখানে দাঁড়ায় আছি, আমি মনে করি যে আমি পার্কের মধ্যে দাঁড়ায় আছি, আমি যাব হচ্ছে কোথায়? শাপলা যাব। কোথায় যাব? শাপলা যাব। তাহলে পার্কের মধ্যে থেকে শাপলা যাইতে আমার সোজাসুজি সর্বনিম্ন যে পথটা, এটা হচ্ছে আমার কি বলে? এটাকে বলা হচ্ছে আমার সরণ বলা হচ্ছে। কিন্তু আমি এখান থেকে যাত্রা শুরু করে শাপলাতে গেলাম, আবার শাপলা থেকে ব্যাক করে আবার এখানে ফিরে আসলাম, এবং যে বিন্দুতে ছিলাম এই বিন্দুতে দাঁড়ায় আছি। তাহলে আমার আদি বিন্দু যেটা, শেষ বিন্দু ওটা। তাহলে কি আমার কোনো সরণ আছে? না। তাহলে আমার কোনো সরণ নাই। কিন্তু আমি একটা দূরত্ব অতিক্রম করে এসেছি। আমি একটা যে কোনো দিকে একটা দূরত্ব অতিক্রম করে এসেছি। তাহলে এই দূরত্বটা কি? তাহলে আমাদের ক নম্বরের উত্তর কি হবে? ক নম্বরের উত্তর হবে 0। ক নম্বরের উত্তর কি হবে? ক নম্বরের উত্তর হবে 0। কেন 0 হবে? কারণ অতিক্রান্ত সরণ নির্ণয় করতে বলছে। যেহেতু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় আবার এ বিন্দুতে ফিরে আসছে, তাই তার দূরত্ব কি? সরণ 0। কিন্তু দূরত্ব কিন্তু 0 হবে না। দূরত্ব কিন্তু এই বৃত্তাকার পথটির পরিধির সমান হবে। কিসের সমান হবে? পরিধির সমান হবে। আর পরিধির সূত্র আমরা কি জানি? বৃত্তাকার পথের পরিধির সূত্র আমরা জানি, বৃত্তাকার পথের পরিধি, বৃত্তাকার পথের পরিধি কি বলতো দেখি? বৃত্তাকার পথের পরিধি সমান কি লেখা যাবে? 2 পাই আর। এটা হচ্ছে এত মিটার। যেহেতু মিটারে দেওয়া আছে আমাদের, এত মিটার। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 ইন্টু, এখানে আরটা কি বলতো দেখি? এই যে ব্যাসার্ধ। আরটা কিসের মান? আরটা হচ্ছে ব্যাসার্ধের মান। আর দ্বারা আমরা ব্যাসার্ধ বুঝি, বৃত্তের ব্যাসার্ধ বুঝি। তাহলে কি হবে? 2 পাই আর। পাই এর মান কত? 3.14। এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসতেছি। 1416 গুণন আর এর মান কত? আর এর মান হচ্ছে 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে একটা মান আসবে। এই মানটা হচ্ছে আমার কি? নির্ণয় কি হবে? আমার কি হবে? দূরত্ব হবে। কি হবে? নির্ণয় দূরত্ব হবে। আশা করি দূরত্ব এবং সরণ থেকে তোমরা
সমস্ত কিছু বুঝে গেছো এবং এই বিষয়টা দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য, একটা যে স্কেলার রাশি, একটা যে ভেক্টর রাশি, একটা দিক আছে, একটা দিক নাই, একটা যে কোনো দিকে, একটা নির্দিষ্ট দিকে, এবং আদিবিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয় তাহলে তার কোনো সরণ নাই। আদিবিন্দু এবং শেষ বিন্দু সর্বনিম্ন যে সোজাসুজি পথ এটাকে কি বলে, সরণ বলে, এবং যে কোনো দিকে পথ এটাকে কি বলে, দূরত্ব বলে। এই বিষয়গুলো সম্পর্কে আশা করি তোমাদের আর কখনো প্রবলেম হবে না। তাহলে আমরা এই টপিকটা চেঞ্জ করতেছি। তাহলে আমরা 4 নম্বর টপিক পর্যন্ত বললাম, 4 নম্বর টপিক পর্যন্ত বললাম। এরপর আমরা যে টপিকগুলো পড়বো এগুলো, আচ্ছা তাহলে আমি একটু মিশাই দেই। পরবর্তী 5 নম্বর টপিকে আমাদের আছে কি, ত্বরণ আছে। আমরা ত্বরণে চলে যাব। আমরা দূরত্ব সরণ শেষ করলাম, আমরা কিসে চলে যাব, ত্বরণে চলে যাব। তার আগে একটু জানতে হবে আমাদের দূরত্ব বা সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়। এখানে আমি শুধু দূরত্ব সরণ না, আমি 3টা মৌলিক রাশির নাম বলবো। আমরা জানি প্রত্যেকটা মৌলিক রাশি, প্রত্যেকটা লব্ধ রাশি সৃষ্টি হয় এক একটা করে মৌলিক রাশির দ্বারা। এটা আমাদের প্রথম অধ্যায়ের পড়া। তাহলে আমি 3টা মৌলিক রাশি যেটা সবসময় ব্যবহৃত হয়, একটা হচ্ছে দৈর্ঘ্য বা সরণ, আরেকটা হচ্ছে ভর, আরেকটা কি বলতো দেখি, দৈর্ঘ্য সরণ ভর, দৈর্ঘ্য বা সরণ, আরেকটা হচ্ছে ভর, আরেকটা কি বলতো দেখি, সময়। এই 3টা মৌলিক রাশি সম্পর্কে একটু আলোচনা করবো আমি। তাহলে দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় এস দ্বারা। কি প্রকাশ করা হয়, দৈর্ঘ্য বা সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। কি দ্বারা, এস দ্বারা। ভরকে প্রকাশ করা হয় ছোট হাতের এম দ্বারা, এম দ্বারা। কারণ কি, ভরকে এম, ম্যাস মানে ভর, এই কারণে এম দ্বারা প্রকাশ করা হয়। তারপরে সময়কে টি দ্বারা, টি মানে টাইম, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে প্রকাশ মাধ্যম। তারপরে হচ্ছে আমরা এখন লিখবো একক। তাহলে আমরা দৈর্ঘ্যের একক আমরা কি জানি, দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার। কি জানি, মিটার ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। আর ভরের একক কি, কেজি। এগুলো হচ্ছে এসআই একক। এককগুলো কি, এসআই একক। তাহলে কেজি, কে ছোট হাতের জি, কেজি। এবং সময়ের একককে আমরা কি দ্বারা প্রকাশ করি, সেকেন্ড দ্বারা। কি দ্বারা, সেকেন্ড দ্বারা। এসআই একক সেকেন্ড, এস দ্বারা সেকেন্ড প্রকাশ করি। তাহলে সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর দৈর্ঘ্য বা সরণের প্রকাশ মাধ্যম হচ্ছে এস, আর সময়ের একক হচ্ছে এস। এটা মাথায় রাখা লাগবে কিন্তু, ঠিক আছে। তারপরে এককের পরে আমরা যে বিষয়টা জানবো এটা হচ্ছে মাত্রা। আমাদের যে বিষয়টাকে জানতে হবে এটা হচ্ছে মাত্রা। তাহলে আমাদের দৈর্ঘ্যের মাত্রা, যেহেতু দৈর্ঘ্য কি, লেন্থ। আমি একটু ইংলিশ গুলো লিখে দেই। লেন্থ মানে দৈর্ঘ্য, লেন্থ। ভর, ম্যাস মানে ভর, MASS, ম্যাস। আর হচ্ছে সময়, টাইম মানে সময়, টাইম। ইংরেজি যে ইংরেজি যে অক্ষরগুলো আছে বা ইংরেজি যে নামগুলো আছে, এই নামের যে প্রথম অক্ষরটা করে, এই অক্ষরটা করে দ্বারা মাত্রা প্রকাশ করা হয়, এবং সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। কোন ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে। লেন্থ থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, লেন্থ, এলটা বড় হাতের এল। ম্যাস, ভরের মাত্রা কি, বড় হাতের এম। এবং আমাদের কিসের মাত্রা, আমাদের হচ্ছে সময়ের মাত্রা কি, টি, বড় হাতের টি, টাইম। লেন্থ, ম্যাস, টাইম। তাহলে সবগুলো বড় হাতের অক্ষর থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করলে সেটা হয় হলো মাত্রা। এবং এসআই এককগুলো কি, আমরা দৈর্ঘ্যের একক জানলাম মিটার, আমরা ভরের একক জানলাম কেজি, এবং সময়ের একক কি জানলাম, সেকেন্ড। আশা করি এই 3টা দ্বারা আমরা লব্ধ রাশিগুলো সাধারণভাবে প্রকাশ করতে পারবো। বাকি যে লব্ধ রাশিগুলো আমরা ক্রিয়েট করবো এখন, বা জেনারেট করে আনবো, এগুলো আমরা প্রকাশ করতে পারবো। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের লাভ হবে ইনশাল্লাহ। এগুলো তোমরা তুলে নিও। আমি তোলার সময় দিলাম না, যেহেতু রেকর্ডেড ক্লাস বড় হয়ে যাবে। তোমরা এগুলো ভিডিওটা পজ করে তুলে নিও। খাতার মধ্যে নোট না করলে ওই পড়ার কোনো দাম থাকে না। কথা বুঝছো? খাতায় আছে তো মাথায় আছে, খাতায় নাই তো কোথাও নাই। কেন বললাম কথাটা? মানুষ একটা পড়া যখন একবার পড়ে তখন তার প্রায় 100% সে মনে করে যে আমি একটা পড়া মুখস্থ করলাম, কিন্তু এই পড়াটা বা আয়ত্ত করলাম, মুখস্থ না বলে আয়ত্ত করলাম। তো এই পড়াটা যদি আমি আগামী 24 ঘন্টার মধ্যে একবার যদি রিভাইজ না দেই, তাহলে ওই পড়াটা প্রায় 85% পড়া আমি মাথা থেকে আমার চলে যায়, অর্থাৎ ডিলেট হয়ে যায়। আমার মেমোরি, সাবকনসিয়াস মাইন্ড থেকে ডিলেট হয়ে যায়, মানে আমার স্থায়ী মেমোরিতে পৌঁছায় মাত্র 15% এইরকম পড়া। তাহলে প্রতিদিনের রিভাইজ এই বিষয়টা লাগতেছে। আর তোমার মনে করো যে একটা ক্লাস করলা, ক্লাসের পড়াগুলো তোমার খাতায় লেখা নাই, তখন কি হবে বলো তো দেখি? তখন ওই খাতার মধ্যে যদি লেখা না থাকে, তুমি মাথায় কতক্ষণ রাখতে পারবা? আর ওইটা মাথায় কতক্ষণ তুমি ওই বিষয়টা নিয়ে রিভাইজ দাও মাথার মধ্যে বা মনে, এটা তো রিভাইজ দেওয়া সম্ভব না। কারণ কি, তুমি যতই ভালো পাও না গে, তোমার যদি সুন্দরভাবে নোট খাতা সাজানো না থাকে,
তোমার পড়াগুলো যদি সিকোয়েন্স না থাকে, সাজানো না থাকে, তোমার পড়াগুলো যদি স্টেপ বাই স্টেপ তোমার কাছে সাজানো না থাকে, তাহলে ওই পড়ার তোমার দাম নাই। তুমি দিন শেষে গিয়ে তুমি ফল হবা এবং দেখবা যে তোমার চেয়ে একজন নিম্ন কোয়ালিটির স্টুডেন্ট কিন্তু একটু ভালো প্রোগ্রেস দিছে, একটু পরিশ্রম করছে, একটু ও বুঝে কম কিন্তু নোট করছে, সবগুলো নোট করছে, সাজাইছে পড়াটা 2 বছরে। অথবা এই যে প্রস্তুতি শুরু হলো, আজ থেকে আমাদের লেকচার দেখা শুরু করলো, আমাদের এইভাবে লেকচার প্রায় 40-50টা লেকচার দিব আমরা। তাহলে এই লেকচারগুলো দেখলো, প্রত্যেকটা নোট করলো, ইনশাল্লাহ ও ভালো কিছু করতে পারবে। কথা বুঝছো? তোমার চেয়ে ভালো কিছু করতে পারবে যে নোট করবে না তার থেকে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে চলে গেলাম। পরবর্তীতে আমাদের যে বিষয়টা আসতেছে এটা হচ্ছে ত্বরণ। কি আসতেছে? ত্বরণ। ত্বরণ 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 কাকে বলে? ত্বরণ কাকে বলে? আমরা ত্বরণের সংজ্ঞাটা একটু লিখবো। সময়ের সাথে, সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে, সময়ের সাপেক্ষে 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 সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো সময়ের সাপেক্ষে কোনো কিছুর আমি না দেই, এটা ডিরেক্ট লিখি। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। একটা কথা মাথায় রাখবা, যেখানে হার কথাটি থাকবে, কি থাকবে? স্টার দিয়ে দিলাম। যেখানে হার কথাটি থাকবে, যার সাপেক্ষে হার, যেখানে হার কথাটি থাকবে, হার কথাটি থাকবে যার সাপেক্ষে হার তাকে দ্বারা ভাগ করতে হবে। যার সাপেক্ষে হার তাকে দ্বারা ভাগ করতে হবে, এটা মাথায় রাখবা। যার সাপেক্ষে, যার সাথে বা সাপেক্ষে, যার সাথে বা সাপেক্ষে, যার সাথে বা সাপেক্ষে 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 হার সেটি দ্বারা ভাগ করতে হবে। সেটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে যার সাপেক্ষে হার সেটি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। একটা কথা মাথায় রাখবা, ক্লাসটা একটু লং হবে। ক্লাসটা লং হওয়ার কারণ আমরা পুরো অধ্যায়টা মাত্র 2টা লেকচারের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতেছি, কারণ আমাদের এটা প্রস্তুতিমূলক ক্লাস। একটা অফলাইনে তুমি একটা প্রস্তুতি কোচিংয়ে আসো, তোমাকে সর্বনিম্ন হলে 1.5 ঘন্টা একটা করে ক্লাস করতে হবে এবং প্রতিদিন একটা করে পরীক্ষা দিতে হবে। তাহলে এখানেও তোমাদেরকে, যেহেতু আমি কন্টিনিউ কথাগুলো বলে যাচ্ছি, সুতরাং তোমাকে নিম্ন হলে আধা ঘন্টা 45 মিনিট তোমাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে, নোট করতে হবে। তাছাড়া সম্ভব না। সহজে কোনো কিছু আসাটা ওইটা সহজ ভালো বিষয় না। ওয়ান শট ক্লাস, এক ক্লাসে সমস্ত কিছু, এগুলো ভালো বিষয় না। যদিও আমরা দেই, এগুলো ভালো কিছু না। কথা বুঝছো? ধীরে ধীরে পড়াটাই ভালো। তাহলে যেখানে হার কথাটি থাকবে, তাহলে আমি কি বললাম? সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে তলে ত্বরণ। কি ত্বরণের ইংলিশ হচ্ছে অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন। এই কারণে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণকে ছোট হাতের এ দ্বারা, স্মল লেটার এ দ্বারা প্রকাশ করা হয়। কথা কি বুঝছো? ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি লিখতে পারি? ত্বরণ এ সমান কার হার বলছে? বেগ বৃদ্ধির হার। এখন বলো তো, বেগ কখন বৃদ্ধি হবে? যখন বেগ কম ছিল, বেশি হয়েছে, তখন না বৃদ্ধি হবে? কথা বোঝে নাই? তার মানে একটা আমার আদি বেগ থাকবে, কম বেগ থাকবে, একবার বেশি বেগ থাকবে। তখন বেশি থেকে আমি কমটা বিয়োগ করব, তখনই না আমার বেগ বৃদ্ধি হবে নাকি? তাহলে আমি ধরে নিলাম আমি তাহলে কি ধরে নিলাম? এখানে আদি বেগ, আমি একটু পরিচয় দেই। আমরা ফিজিক্সে আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করি। আদি বেগ মানে শুরুর বেগ, প্রারম্ভিক বেগ। আদি বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করি এবং শেষ বেগকে কি দ্বারা প্রকাশ করি? শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে আদি বেগ এবং শেষ বেগ, যারা নতুন আছো, মানে বেসিক থেকে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে তোমাদের। কথা বলছো, যারা একাডেমিকে পড়ালেখা করার একটু সুযোগ কম পাইছো, তাদের বেসিক থেকে ইনশাআল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে আদি বেগ ইউ, শেষ বেগ কি? ভি। তাহলে আমাদের কি করতে হবে? শেষ থেকে আদিটা বিয়োগ করতে হবে, শেষ বেগটা তো বেশি হবে, তাই না? তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা হলো আমাদের। কেন টি দ্বারা ভাগ করলাম? কেন দেখো তো,
কার সাপেক্ষে বলছে? সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে, তাহলে বেগ বৃদ্ধি কি? ভি মাইনাস ইউ, বেগ বৃদ্ধি এর হার। আমি কি বললাম? যেখানে হার কথাটি থাকবে, যার সাথে বা যার সাপেক্ষে হার কথাটি থাকবে সেটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে সময়ের সাপেক্ষে হার কথাটি আছে, তাহলে সময় দ্বারা ভাগ করতে হবে। ওই কারণে আমি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ত্বরণের একটা সমীকরণ গেল, ত্বরণের একটা সমীকরণ গেল। তাহলে হচ্ছে আবার এর দ্বারা আর একটা সমীকরণ আমাদের এর আছে, ত্বরণের আছে, সেটা কি লেখা যায় বলো তো দেখি। আমি মনে করো যে বেগটা বের করছি, ভি মাইনাস ইউ বের করছি, এবং ভিটা কি? আমার আদি বেগ, ইউটা কি? শেষ বেগ। এটাও বেগ, ওটাও বেগ, বিয়োগ করলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটা কি? অবশ্যই বেগ। আমার কথা বোঝে নাই? এটাকে কি বলা হবে? গড় বেগ। কি বলা হবে? গড় বেগ। তাহলে এখানে ভি মানে শেষ বেগ, এখানে ইউ মানে আদি বেগ, কিন্তু করার পরে যে বেগটা পাওয়া যাবে এটা আমি শুধু ভি দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে গড় বেগ। গড় বেগ বাই টি, তাহলে গড় বেগ বাই টি, তাহলে এ সমান ভি বাই টি, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা ত্বরণের সংজ্ঞা পড়লাম। এখন কথা শোনো, ত্বরণ থেকে আমাদের আরেকটা রাশি আসে, সেটা কি? মন্দন। কি আসে বলো তো দেখি? আমি মন্দনটা ছোট করে এখানে আলোচনা করি। দেখো কি আসে? মন্দন। মন্দনকে কি? মন্দন এটা কি? এটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। কি? ঋণাত্মক ত্বরণ। মন্দন কি? ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণটা কখন হবে বলো তো দেখি? তাহলে এ সমান কি লেখা যাবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। শোনো, এখানে আমার কি ছিল? এই যে শেষ বেগটা বেশি ছিল, শেষ বেগটা ম্যাক্সিমাম ছিল। ম্যাক্স মানে দেখো, ম্যাক্স মানে হচ্ছে, ম্যাক্স মানে বেশি, মানে ম্যাক্সিমাম। আর এম আই এন মিনিমাম মানে কম। হ্যাঁ, ম্যাক্স। এখানে শেষ বেগটা আমার বেশি ছিল, আদি বেগটা কি ছিল? কম ছিল, তার মানে কি ছিল? মিনিমাম ছিল। তাহলে বলো তো দেখি, শেষ বেগটা বেশি ছিল, আদি বেগটা কম ছিল, বেশি থেকে কম বিয়োগ করলে কি পাওয়া যাবে? ধনাত্মক আসবে না? বেশি থেকে কম বিয়োগ করলে কি হবে? ধনাত্মক আসবে না? যখন ধনাত্মক আসবে তখন আমরা এই যে গড় বেগটা পাই, এই গড় বেগটা আমরা কি পাই? প্লাস পাই। এই কারণে এই ত্বরণটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ধনাত্মক ত্বরণ বা ত্বরণ। ঠিক আছে? কিন্তু আমি বললাম যে এবার আমি ইউটা কি? এবার আমার ইউটাই হচ্ছে ম্যাক্স, ইউটাই বেশি, আদি বেগটা বেশি, শেষ বেগটা কি? কম, মিনিমাম। তাহলে বলো তো দেখি, আমার মনে করো যে মান দিয়ে আমি হিসাব দেই, মান দিয়ে বুঝালে সবচেয়ে সুন্দর বুঝবা তোমরা। আদিবেগ ইউ সমান মনে করো যে দেওয়া আছে কত? তাহলে হচ্ছে আদিবেগ ইউ এর মান দেওয়া আছে মনে করো যে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, বেগের একক মিটার পার সেকেন্ড। এবং ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে হচ্ছে মনে করো যে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো দেখি, এবার 10 বিয়োগ কত? 25 হচ্ছে না, ডিভাইডেড বাই টি এর মান মনে করো যে দেওয়া আছে কত? 5। টি এর মান কত দেওয়া আছে? 5 সেকেন্ড। তাহলে টি এর মান 5 বসাইলাম। এবার দেখো তো দেখি, আমার আদি বেগটা কম, শেষ বেগটা বেশি, তাহলে আমার উত্তরটা কি আসতেছে? ঋণাত্মক আসতেছে না? মাইনাস। তাহলে কত হয়? -10 ডিভাইডেড বাই 5, 10 ডিভাইডেড 5 না, 15 ডিভাইডেড 5, মাইনাস 15 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল -3 হলো কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক, আমরা ত্বরণের একক বের করা শিখবো একটু পরে। তাহলে ত্বরণের একক, তাহলে এই যে ত্বরণটা আসতেছে, এই ত্বরণটা কি? ঋণাত্মক ত্বরণ। এই ঋণাত্মক ত্বরণটাকে সাধারণত বলা হচ্ছে কি? মন্দন। ঋণাত্মক ত্বরণটাকে সাধারণত কি বলা হচ্ছে? মন্দন বলা হচ্ছে। আশা করি তোমাদেরকে আমি ত্বরণ এবং মন্দন বুঝাইতে পারছি। এরপর আমি একটু স্কিপ করে গেছিলাম যে দ্রুতি, কি আমরা বলছিলাম? দ্রুত সরণের পরে ডিরেক্ট ত্বরণে চলে আসছিলাম, দ্রুতি এবং বেগটা আমরা পড়ি নাই। এইটা একটু সমস্যা হয়েছে, যে কারণে আমরা হুট করে এই যে বেগের আমাদের মিটার পার সেকেন্ড কোথা থেকে আসলো, বেগ কি জিনিস, এগুলো আমরা বুঝলাম না। তাহলে একটু আমরা বেগে ফিরে যাই আবার। ঠিক আছে? তাহলে আমি আলোচনা করবো কোথায়? আমি একটু এগুলো মিশিয়ে দিতেছি, তোমরা এগুলো তুলে নিও। মন্দনের হিসাবটুকু এই জায়গায় করলাম, এই জায়গাতে আমি ত্বরণের হিসাব করলাম। এগুলো হচ্ছে সব ত্বরণের হিসাব। আসলে একটু মিশিয়ে দিয়ে আমি এখানে বেগটা একটু হালকা করে আলোচনা করে নেই। আচ্ছা, বেগ বলতে আমরা এখন একটু বেগ এবং ত্বরণের একক এবং মাত্রা এগুলো একসাথে আলোচনা করবো একটু। তাহলে দেখো, আমরা একটু বেগটা আলোচনা করব। তাহলে বেগ আমরা একটু লিখি। বেগকে ভি দ্বারা প্রকাশ, ভেলোসিটি। কি? ভেলোসিটি মানে কি? বেগ। তার মানে বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগ কাকে বলে? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে। সময়ের সাথে মানে আগে এটা পড়ানো লাগতো আমাকে। সময়ের সাথে
সরণের পরিবর্তনের 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 হারকে বেগ বলে। তাহলে কার সাথে? সময়ের সাথে। সরণের পরিবর্তনের হারকে, তাহলে আমরা কি লিখতে পারি যে বেগ ভি সমান কি লেখা যাবে? বেগ ভি সমান সময়ের সাথে, আমরা সময় দ্বারা ভাগ, প্রথমে সময় দ্বারা ভাগ, এবং কার পরিবর্তন হার বলছে? যে সরণের পরিবর্তন হার। তাহলে আমরা s2 - s1 দিলাম। তাহলে আমাদের প্রথম সরণ মনে করো যে এ বিন্দু থেকে বি বিন্দু, এই জায়গায় মনে করো যে এই সরণটার মান ছিল s1, এই সরণের মান ছিল কত? s2। তাহলে s2 - s1 অর্থাৎ সরণের যে পরিবর্তনটা হলো, আমার পথটা কতটুকু হইলো, এই পথটা আমরা এখানে লিখছি। এটা হচ্ছে আমাদের বেগের সূত্র। তাহলে কি এটাকে আমরা লিখতে পারি ভি সমান, তাহলে সরণ থেকে সরণ বিয়োগ করলে আমরা অবশ্যই গড় একটা সরণ পাবো, এটা তাহলে আমরা কি লিখতে পারবো? s/t। তাহলে এটা হচ্ছে আমাদের সরণের সমীকরণ। সরণ সমান বেগের সমীকরণ। বেগ সমান সরণ ভাগ সময়। বেগ সমান কি লেখা যায়? সরণ ভাগ সময়। তাহলে একটু দেখো, বেগ সমান সরণ ভাগ সময়। এসতে কি? তাহলে এখানে এসতে হচ্ছে সরণ, সরণ, টি থেকে কি বলতো? সময়, টিতে সময়। তাহলে আমরা একটা সিকোয়েন্স এখানে পেয়ে গেলাম যে ভি সমান s/t, আর এ সমান কি পেলাম আমরা? v/t। এ সমান কি পেলাম? v/t। তাহলে একটা জিনিস মাথায় রাখো যে ভি সমান কি পেলাম আমরা? s/t। সরণকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাই? বেগ পাই। আবার বেগকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাই? ত্বরণ পাই। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা একটু সরণ, বেগ এবং ত্বরণের একক এবং মাত্রা নিয়ে আলোচনা করে আমরা গতির সমীকরণে চলে যাব। তাহলে এটা আমি মিশাই দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এখন একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। দেখো, বেগ সমান কি লেখা গেছে? বেগের একক। এবার আমরা একক এবং মাত্রা নিয়ে আলোচনা করব। একক ও মাত্রা বের করা শিখবো। বেগ ভি সমান কি লেখা যায়? s/t। এস কি? সরণ ভাগ সময়। সরণের একক কি? সরণের একক হচ্ছে, আমরা কি পড়ে আসলাম? মিটার। আর একক কি? একক বের করলাম। বেগের একক সরণের একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। যখন এই রাশিগুলো আমাদের কি থাকবে? মৌলিক রাশিতে কনভার্ট থাকবে, তখনই শুধু আমরা মান বসাই দিব, অর্থাৎ একক বসাই দিব, মাত্রা বসাই দিব। আচ্ছা, সরণের আমরা একক পাইলাম, তাহলে কি পাইলাম? মিটার। আর এসটা উপরে চলে আসার কারণে কি? ইনভার্স 1 হয়ে গেল। তাহলে মিটার পার সেকেন্ড। এটাকে কি বলা হয়? মিটার ইনভার্স সেকেন্ড বলা হয়, মিটার পার সেকেন্ড বলা হয়, মিটার ইনভার্স 1, মিটার সেকেন্ড ইনভার্স 1, যে কোনো ভাবে তুমি বলতে পারো। তবে মিটার পার সেকেন্ড এটা সবচেয়ে সুন্দর, মানে ওয়াটটা সবচেয়ে সুন্দর। তাহলে এরপরে আমরা যেটা দেখতেছি যে বেগের আমরা মাত্রা বের করব। কি বের করব? মাত্রা। বেগের মাত্রা বের করব। তাহলে মাত্রা আমরা কি পেয়েছিলাম বলতো দেখি? বেগ ভি সমান কি পেলাম আমরা এই লাইন থেকে? আচ্ছা, আমি পুরোটাই লিখে দিচ্ছি, s/t। ভি সমান কি লেখা যায়? s/t। এস কি? সরণ ডিভাইডেড বাই সময়। এই যে এই প্রশ্নগুলো একক এবং মাত্রা, এগুলো তোমাদের খ নাম্বারে চলে আসবে। ক নাম্বার প্রশ্নে চলে আসবে 2 মার্কের জন্য। তাহলে সরণের মাত্রা কি? সরণের মাত্রা বড় হাতের এল, সময়ের মাত্রা বড় হাতের টি। তাহলে কি হলো? এল, টিটা নিচে আছে, উপরে যাওয়ার কারণে ইনভার্স 1, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে মাত্রা লিখতে হয়, আমি আগেই বলেছি। তাহলে বেগের মাত্রা কি পেলাম? lt ইনভার্স 1। বেগের একক কি পেলাম? মিটার পার সেকেন্ড। তারপরে এরপরে আমি বের করব কিসের মাত্রা একক বের করব আমি। এরপরে ত্বরণে চলে যাব। ত্বরণের একক তাহলে ত্বরণ এ সমান কি লেখা যায়? v/t। এখন বলো তো দেখি, ভি কি আমার মৌলিক রাশি? না, ভি হচ্ছে আমার লব্ধ রাশি। যেহেতু বেগ আমার লব্ধ রাশি, ভি লব্ধ রাশি, সুতরাং লব্ধ রাশিকে ভাঙাইতে হবে। ভি সমান কি লেখা যায়? s/t। আর নিচে একটা টি আছে। তারপরে আমরা কি করব? s/t। আর এই বড় ভাগটাকে কি করব? গুণ করে দিব। গুণ করে দিলে এর নিচে একটা 1 আছে, এই 1টা উপরে চলে গেলে উপরে 1 আসবে, নিচে টি আসবে। আশা করি বুঝতে পেরেছো। এলেন সহজ বিষয়। দেখো আরেকবার বুঝাই। তাহলে s/t, ভি সমান লিখলাম s/t, আর ভাগ এই ভাগ, আর এই টি। তারপরে হচ্ছে এই যে s/t এখানে লিখলাম, আর এই বড় ভাগটাকে গুণ করে দিলাম। ভাগ গুণ করে দিলে আর এর নিচে একটা 1 আছে, এই 1টা কি? হরটা লবে যাবে, লবটা হরে আসবে। তাহলে এই 1টাই যে উপরে গেল, আর লবটা নিচে আসলো, অন্য কিছু করি নেই। তাহলে s উপরে 1 দ্বারা s কে গুণ করলে s, টি দ্বারা টি কে গুণ করলে টি স্কয়ার। তাহলে কি লেখা যায়? এখন আমরা লিখতে পারি যে এগুলোর মান বসাই দিতে পারি, কারণ এসও হচ্ছে মৌলিক, অর্থাৎ সরণও আমার কি বার? মৌলিক
মৌলিক রাশি এবং সময়ও কি আমার মৌলিক রাশি। এখন আমি একক বসাই দিতে পারি। তাহলে একক বসাইলে কি হবে, এস এর একক কি, স্মরণের একক কি, স্মরণের একক হচ্ছে মিটার এবং সময়ের একক কি সেকেন্ড, তারপরে স্কোয়ার। তাহলে কি হয় মিটার আর এই স্কোয়ার সেকেন্ডটা উপরে ওদিকে যাওয়ার কারণে পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ড স্কোয়ারটা উপরে যাওয়ার কারণে সেকেন্ড ইনভার্স 2 হয়ে গেল, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার একক। কার একক, ত্বরণের একক। কার একক, ত্বরণের একক। এরপর আমরা ত্বরণের মাত্রা বের করব। এরপর আমরা ত্বরণের মাত্রা বের করব। তাহলে এ সমান কি লেখা যায়, ত্বরণের মাত্রা এ সমান কি লেখা যায়, ভি বাই টি। তাহলে ভি সমান আমরা ভাঙাই দেবো একদম এইভাবে, ঠিক আছে, সেম প্রসেস। তাহলে কি এস বাই টি ডিভাইডেড বাই কি লেখা যায়, ডিভাইডেড বাই টি। ভি সমান এস বাই টি। তাহলে আমরা লিখতে পারি এস বাই টি, এই বড় ভাগটাকে উল্টে দিলে গুণ, তাহলে উপরে কি যাবে, উপরে 1 যাবে, এর নিচে একটা 1 আছে, এই 1টা উপরে যাবে, এটা মনে মনে কল্পনা করবা। তাহলে 1 উপরে যাবে, নিচে কি আসবে, নিচে আসবে হচ্ছে টি। তাহলে কি হয় এস বাই টি স্কোয়ার। এখন আমরা স্মরণের একক, অর্থাৎ স্মরণের একক কি, স্মরণের মাত্রা, আমরা মাত্রা বের করতেছি এবার মাত্রা। তাহলে স্মরণের মাত্রা কি, বড় হাতের এল। স্মরণের মাত্রা কি, বড় হাতের এল, এবং সময়ের মাত্রা কি, বড় হাতের টি, তার উপরে স্কোয়ার। তাহলে লেখা যায় এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2, যে মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম, দ্রুতি, বেগ, ত্বরণ, এগুলো সব আমরা শিখলাম। এরপর আমাদের যে বিষয়টা আছে এগুলো আমি লিখে দিয়ে, এগুলো হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব। সেগুলো হচ্ছে গতির সমীকরণ যে 4টা আছে, এই 4টা সমীকরণ এবং পরন্ত বস্তুর সমীকরণগুলো লিখে দিয়ে আজকের ক্লাসগুলো আমি শেষ করব। পরবর্তী ক্লাসে যদি কোনো গ্যাপিং থেকে থাকে এই ক্লাসের, ওটা পরবর্তী ক্লাসে অ্যাড করে আলোচনা করা হবে। তাহলে দেখো, তাহলে এগুলো আমি আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, তাহলে এরপর যে বিষয়টা হবে, আচ্ছা এরপর আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। গতির সমীকরণ। দেখো, গতির সমীকরণের প্রমাণ এখন পরে তোমাদের লাভ নাই, গতির সমীকরণের প্রমাণ পরে লাভ নাই। তাহলে তোমাদের কি করতে হবে, তাহলে আমরা এখন গতির সমীকরণগুলো লিখে দিব। গতির সমীকরণগুলোর মধ্যে আমরা প্রথমে দেখি যে ভি সমান কি, ইউ প্লাস এটি, এটা একটা সমীকরণ। তারপরে আমরা দেখলাম যে কি দেখলাম আমরা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে আমাদের এস সমান ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা একটা সমীকরণ। এবং এস সমান আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এগুলো হচ্ছে গতির সমীকরণ। ইয়েগুলো এই 4টা হচ্ছে গতির সমীকরণ, 1 2 3 4, এই 4টা হচ্ছে গতির সমীকরণ। আমি একটু এদের পরিচয়গুলো দিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে এই অংশ থেকে পরবর্তী অংশে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে কি লেখা আছে, এখানে ইউ সমান লেখা আছে আদিবেগ। এখানে ইউ কি, ইউ এর পরিচয় হচ্ছে আদিবেগ, ইউ এর পরিচয় আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, ভি কি শেষ বেগ। তারপর হচ্ছে এখানে এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, টি কি সময়। আজকের ক্লাসটি বেসিকের উপরে গেল ক্লাসটি। তাহলে টি হচ্ছে সময়, এবং এখানে আরেকটা রাশি আছে সেটা হচ্ছে এস। এসটা কি, এস হচ্ছে দূরত্ব, এস কি সরণ বা সরণ, এস কি সরণ বা আচ্ছা এস হচ্ছে সরণ, আপাতত আমরা সরণ হিসেবেই পড়ি। তাহলে এস হচ্ছে সরণ। তাহলে আশা করি আমরা, অন্য কিছু আছে কি এখানে আরো, ভি ইউ টি এস, আর তো নাই। আচ্ছা, তাহলে আজকে আমরা গতির সমীকরণগুলো পড়লাম, শুধু লিখে দিলাম। এগুলোর বিষয়ে একটু আলোচনা করা লাগবে, কিভাবে ম্যাথে খাটাবো। এরপরে আমরা পরবর্তীতে 7 নম্বর টপিকটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। এই পরন্ত বস্তুর সূত্রটা আমরা এই পরন্ত বস্তুর সূত্র 3টা সূত্র আছে, 3টে সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। 3টে সূত্র আমরা পড়বো এবং 3টা সূত্র অ্যাপ্লাই করতে হবে, এবং পরবর্তীতে আমরা সৃজনশীল আলোচনা করে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করে দিব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য সঠিক সময়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারি এবং তোমাদের ভালোভাবে ক্লাসটা ডেলিভার দিতে পারি, এই দোয়া প্রত্যাশা করে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।